বেশ, তো এখন আমরা যে টপিকটা শুরু করব সেটা হচ্ছে কনফরমেশন অফ অ্যালকেনস। কনফরমেশনস অফ অ্যালকেন। অ্যালকেন গুলোর মধ্যে বিভিন্ন কনফরমেশন সম্পর্কে আমরা কথা বলবো। তো প্রথমেই প্রশ্ন আসে যে কনফরমেশন জিনিসটা কি। তো আমি ডেফিনেশনটা লিখি। কনফরমেশন বলতে আমরা কি বুঝি? কনফরমেশন হচ্ছে দ্য ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্টস। কনফরমেশন হচ্ছে দ্য ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্টস, the different arrangements of atoms in space, মানে স্পেসে অ্যাটমের ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট which can be obtained, সেটা কিভাবে পাওয়া যায়, which can be obtained due to restricted rotation, due to restricted rotation around single bond, around single bond। অনেক কিছু বললো এরকম, আমরা কিছু বুঝতে পারলাম না ডেফিনেশনে কি বলা হলো, একটু বোঝার চেষ্টা করি। বলছে অ্যাটমস গুলোর ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট, স্পেসের মধ্যে অ্যাটম গুলোর ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট। একটা অ্যালকেন মলিকিউল, তার মধ্যে কার্বন এবং হাইড্রোজেন অ্যাটম থাকবে। তো এই অ্যাটম গুলোর ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট, তারা কিভাবে আছে ইন স্পেস, হ্যাঁ মানে স্পেসে কিভাবে তারা ওরিয়েন্টেড হয়ে আছে, এটার অ্যানালিসিস, যেটা কিনা আমরা পাবো কিভাবে, ডিউ টু রেস্ট্রিক্টেড রোটেশন অ্যারাউন্ড সিঙ্গেল বন্ড। ধরো কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আছে, সেই সিঙ্গেল বন্ডের রেসপেক্টে, সিঙ্গেল বন্ড আমরা জানি যে সবসময় ফ্রিলি রোটেট করতে থাকে, এই বন্ডটা সবসময় মুভ করতে থাকে। তো সবসময় যদি মুভ করতেই থাকে, কন্টিনিউয়াসলি মুভ করতে থাকে, তাহলে আমরা কিন্তু এর কোনো কনফার্মেশন আলাদা করতে পারবো না। আলাদা করতে কখন পারবো? যদি আমরা এই মুভমেন্টটাকে রেস্ট্রিক্ট করে দিই। মানে এটাকে ধরো এই 30 ডিগ্রি ঘোরালাম, একটা কার্বন, এই কার্বনটাকে ফিক্স রেখে এই কার্বনটাকে 30 ডিগ্রি ঘোরালাম, অর্থাৎ রোটেশনটাকে একটু রেস্ট্রিক্ট করে দিলাম। এমনি তো রেস্ট্রিক্ট হবে না, অ্যাকচুয়ালি তো পুরোপুরি ঘুরছে। আমি জাস্ট সেই মুহূর্তের ছবিটার কথা চিন্তা করলাম যখন এই কার্বনটা 30 ডিগ্রি ঘুরেছে, বা 60 ডিগ্রি ঘুরেছে, বা 90 ডিগ্রি ঘুরেছে, বা 180 ডিগ্রি ঘুরেছে, এরকম। তো এইভাবে দুটো অ্যাটমের মধ্যে রেস্ট্রিক্টেড, মানে ফ্রি রোটেশনটাকে রেস্ট্রিক্ট করে আমরা যে ছবিগুলো পাই, যে অ্যারেঞ্জমেন্ট গুলো পাই, যেটা ইন্ডিকেট করে একটা অ্যালকেনের অ্যাটম গুলো স্পেসে কিভাবে ওরিয়েন্ট হয়ে আছে, সেটা মানে সেটা ইন্ডিকেট করে, তাকেই কনফার্মেশন বলা হয়। তো কিছু কিছু জিনিস এর আগে শিখতে হবে কনফার্মেশন জানার আগে। যে এক হচ্ছে শ হর্স প্রজেকশন। শ হর্স প্রজেকশন, শ হর্স প্রজেকশন, আমরা এখানে দুই টাইপের প্রজেকশন শিখবো। একটা হচ্ছে শ হর্স, একটা হচ্ছে নিউম্যান, NEWMAN, নিউম্যান প্রজেকশন। প্রজেকশন মানে হচ্ছে একটা অ্যাটমকে বা একটা মলিকিউল বা কোনো কিছুকে বিভিন্ন দিক থেকে দেখা। ঠিক আছে, যদি এই যে ধরো এখানে একটা এখানে একটা প্রাণী আছে, ধরো এখানে একটা প্রাণী আছে যার এরকম লম্বা গলা, এরকম এখানে চোখ আছে। তো এখানে একটা পেইন্টিং আছে, একটা পেইন্টিং আছে। তো এখানে একজন মহিলা বসে বসে এটা আঁকাটা দেখছে, সেই মহিলার মাথায় একটা ছাতা রয়েছে। কেউ যদি সামনে থেকে দেখে তাহলে এই ছবিটা দেখতে পাবে, আর এই প্রাণীটা কি দেখতে পাবে? ও শুধু ছাতার ছবিটা দেখতে পাবে, কারণ ও ছাতার উপরে রয়েছে, শুধু এরকম দেখতে পাবে। এরকম ব্যাপার, মানে ডিফারেন্ট দিক থেকে দেখা, এটাই হচ্ছে প্রজেকশন। তো এবার একটা মলিকিউলকে এরকম ডিফারেন্ট দিক থেকে দেখবো। শহর্স প্রজেকশন অনুযায়ী একভাবে দেখা হয় একটা মলিকিউলকে, নিউম্যান প্রজেকশন অনুযায়ী আরেকভাবে দেখা হয় একটা মলিকিউলকে। এটা কি দেখি? আমরা একটা খুব সাধারণ এক্সাম্পল নেব, সেটাই সিলেবাসে আছে তোদের, সেটা হচ্ছে ইথেন, CH3 CH3।
আমরা জানি যে অ্যালকেনের প্রত্যেকটা কার্বন হয় sp3 হাইব্রিডাইজড, তার মানে সব বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। এবং আমরা জানি যে এইভাবে এইভাবে যে কোনো একটা কার্বনের রেসপেক্টে দুটো বন্ড থাকে অন দ্য প্লেন, একটা থাকে অ্যাবভ দ্য প্লেন, একটা থাকে বিলো দ্য প্লেন। সিমিলারলি এখানেও একটা হাইড্রোজেন উপরে মানে অ্যাবভ দ্য প্লেন, এখানে একটা হাইড্রোজেন বিলো দ্য প্লেন। তো এই হচ্ছে ইথেনের একটা ইথেনের ছবি। এবং এই সমস্ত বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট, যেহেতু এটা sp3 হাইব্রিডাইজড। 109 ডিগ্রি 28 মিনিট, ভালো কথা। এবার কেউ বললো যে এই অ্যাটমটাকে আমি তো সামনাসামনি দেখছি, কেউ বললো যে তুমি এইখান থেকে দেখো, এখান থেকে না, ধরো বললো যে তুমি এখান থেকে দেখো, তাহলে সে কেমন দেখবে? সে এরকম দেখবে না যে এই হাইড্রোজেনটা ধর উপরে ছিল, মানে এই হাইড্রোজেন, একটা হাইড্রোজেন উপরে এরকম দেখবে, দুটো হাইড্রোজেন এরকম নিচে, হুম। এরকম কিছু একটা দেখবে আর কি, তাই তো? মানে অ্যাকচুয়ালি এই যে দুটো কার্বন তাতে তিনটে হাইড্রোজেন এইভাবে দেখতে পাবে। তো এইভাবে এরকম ভাবে দেখাটাকেই বলা হয় শহর্স প্রজেকশন, ঠিক আছে? এবং রিপ্রেজেন্ট করা হয় এইভাবে। আঁকার নিয়ম হচ্ছে যে প্রথমে আমি এরকম একটা দাগ দেবো যেটা কার্বন কার্বন বন্ড ডিনোট করবে, এবার তারপর আমি এরকম বিভিন্ন রকম অ্যাটম দেবো, সে যেভাবেই দিই না কেন। হলো? এইভাবে শহর্স প্রজেকশন দেখাতে হয়। এবার এই যে কনফার্মেশনের ডেফিনেশন পড়লাম, মেইনলি 3 টাইপের কনফার্মেশন আমাদের ডিসকাস করতে হয়। কি কি কনফার্মেশন? এই যে রেস্ট্রিক্টেড রোটেশন, আমি বললাম যে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল অব্দি ঘুরে থেমে যাওয়া, মানে অ্যাকচুয়ালি তো থামে না কিন্তু থামিয়ে নেবো আমি ওই কনফার্মেশনটা বোঝার জন্য। তো সেই অনুযায়ী 3 টাইপের কনফার্মেশন হয়। একটাকে বলা হয় ইক্লিপসড, হুম। একটাকে বলা হয় স্ট্যাগার্ড, একটাকে বলা হয় স্কিউ। কোনটা কি আমরা দেখি। আচ্ছা, এই যে আমি ইথেনটা আঁকলাম, এখানে কেউ যদি এই সামনের দিক থেকে দেখে, তাহলে এই হাইড্রোজেনের একদম পেছনে এই হাইড্রোজেনটা পড়বে না, তাই তো? তারপর হ্যাঁ। একদম এই হাইড্রোজেনের ঠিক পিছনে এই হাইড্রোজেনটা পড়বে, তেমনি এই হাইড্রোজেনের ঠিক পিছনে এই হাইড্রোজেনটা পড়বে। তার মানে যেন একটার ছায়া বা একটার আড়াল করে অন্যটা পড়বে, মানে একটাকে যদি দেখতে পাই আমি সামনে আরেকটা দেখতে পাবো না, এরকম একদম একটা ঠিক পেছনে। এই টাইপের কনফার্মেশন গুলোকে বলা হয় ইক্লিপসড কনফার্মেশন। হলো? হ্যাঁ। যদি এই বন্ডটাকে আমি এইদিকে 60 ডিগ্রি ঘুরিয়ে দিই, তাহলে ছবি কি হবে দেখ। উম, আমি সামনের কার্বনটাকে 60 ডিগ্রি ঘুরিয়ে দেবো, পেছনের কার্বন গুলো যেখানে ছিল ছিল, হাইড্রোজেন 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 ঠিক ছিল, সামনেরটা 60 ডিগ্রি ঘুরে গেছে। তার মানে উপরের এই হাইড্রোজেনটা এখন এই দিকে চলে এসেছে, এই হাইড্রোজেন এটা এখানে চলে গেছে, এটা এখানে চলে এসেছে। তার মানে 60 ডিগ্রি মানে কি, এই হাইড্রোজেনটা এরকম জায়গায় চলে আসবে, এটা এরকম জায়গায় যাবে, এটা এরকম জায়গায় আসবে, তাই এসছে তো? হ্যাঁ। বেশ। এখানে অ্যাকচুয়ালি এই যে দুটো হাইড্রোজেন কেউ যদি সামনে থেকে দেখে, এই দুটো হাইড্রোজেনের ঠিক মাঝামাঝি এই হাইড্রোজেনটা পড়বে, একটার উপরে পড়বে না, আগে যেমন ঠিক একটার উপরে পড়ছিল, এটা ঠিক পুরো মাঝামাঝি দেখতে পাবে সে, তাই না? হ্যাঁ। তার মানে এই দুটো হাইড্রোজেনের যে বন্ড, সেই বন্ডকে যেন বাইসেক্ট করছে অন্য একটা, তাই না? হ্যাঁ। এগুলোকে বলা হয় স্ট্যাগার্ড। আর ইক্লিপসড স্ট্যাগার্ড বাদে আমি যদি একে আরেকটু ঘুরিয়ে দিই, আরেকটু ঘুরিয়ে দিই, মানে অন্য যে কোনো বন্ড ঘুরিয়ে 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 যতগুলো ছবি পাবো সবগুলোকেই অ্যাজ এ হোল বলা হবে স্কিউ কনফার্মেশন, ঠিক আছে? হুম। বেশ। স্কিউটা জেনারেলি এইভাবেও বলা হয়, মানে মোস্ট অফ দ্য কেসেস স্কিউটাকে এইভাবে ডিনোট করা হয় যে এই যে সামনের কার্বনে ধর হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, পেছনের কার্বনে যদি একদম পুরো এর পিছনেই থাকে তাহলে সেটাকে বলা হবে ইক্লিপসড, কিন্তু সেটা যদি একদম পিছনে না থাকে একটু সরে থাকে জাস্ট,
এটা একটু সরে আছে, এটা একটুখানি সরে আছে, পুরোপুরি এর পেছনে নেই। এটা আঁকা বেশ মুশকিল। তো এগুলোকে বলা হবে স্কিউ কনফার্মেশন। হুম বেশ, এবার নেক্সট স্লাইডে যাই। যে ইথেনটা নিয়ে কথা বলছিলাম সেই ইথেনটা আঁকি। এই যে এখানে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন। সিমিলারলি এই উপরে এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন। এটা হচ্ছে সহর্স প্রজেকশন আঁকলাম। কেউ যদি এই যে কার্বন কার্বন যে বন্ডটা ছিল, এই বন্ডের সোজাসুজি কেউ যদি চোখ রেখে তাকায়, তাহলে এই সামনের কার্বনটা সে দেখতে পাবে, কিন্তু পিছনের কার্বনটা দেখতে পাবে না, তাই তো? হ্যাঁ এবার তাহলে এইভাবে সে কি দেখছে সেটাকে যদি আমি লিখতে চাই, এভাবে সে কি দেখছে সেটা যদি আমি লিখতে চাই, তাহলে আমি বলবো যে সামনে এই কার্বনটা দেখছে, পিছনের কার্বনটা দেখতে পাচ্ছে না, কিন্তু আমি তো পিছনের কার্বনটাকে মানে প্রকাশ তো করতে হবে। সেই জন্য পিছনের কার্বনটাকে এরকম গোল দিয়ে ডিনোট করা হয়, এইভাবে গোল করা হয়। পিছনের এই গোলটা হচ্ছে পিছনের কার্বন। এবার সামনের কার্বনে দেখ উপরে হাইড্রোজেন আছে, এই যে এই হাইড্রোজেনটা। তারপরে এপাশে নিচের দিকে, এবার এপাশে সে এইচ দেখতে পাবে, এপাশে সে এইচ দেখতে পাবে, তাই তো? হ্যাঁ ওনাদিকে পিছনের যে কার্বনটা, এই এইচ এর ঠিক পেছনে উপরের দিকে এইচ, এবার পিছনের থেকে এইভাবে বের করবো, ঠিক একদম এর পেছনে এরকম ওই এইচ, এর ঠিক একদম পেছনে ওই এইচ, এর ঠিক একদম পেছনে ওই এইচ। তাহলে এখান থেকে যে দেখছে সে এইভাবে দেখতে, এরকম দেখতে পাবে তো কিছু একটা। হুম এইভাবে ডিনোট করার প্রজেকশনটাকেই বলা হয় নিউম্যান প্রজেকশন। নিউম্যান প্রজেকশন। বেশ, এবার এইটা, এই সামনের হাইড্রোজেনটার পেছনে অ্যাজ ইফ পেছনের হাইড্রোজেনটা আড়াল হয়ে গেছে, তাই একে আমি বলবো ইক্লিপসড কনফার্মেশন, তাই তো? হ্যাঁ বেশ, এই যে সামনের যে কার্বনটা সেটাকে আমি 60 ডিগ্রি ঘোরাবো, পিছনের যে কার্বনটা আছে এটাকে ফিক্স রাখবো, রেখে সামনেরটাকে আমি 60 ডিগ্রি করে ঘোরাবো। দেখ কি হয়। এখানে সামনের কার্বনটাকে আমি 60 ডিগ্রি ক্লকওয়াইজ ঘোরাচ্ছি, পেছনের কার্বনে যা ছিল আমি ইনট্যাক্ট রেখে দেবো। উপরে হাইড্রোজেন ছিল, এখানে হাইড্রোজেন ছিল, এখানে হাইড্রোজেন ছিল। সামনের কার্বনে এইটা, এইটা যদি এইদিকে চলে আসে 60 ডিগ্রি, তাহলে এটা এখানে চলে আসবে, এটা এখানে চলে যাবে, তাহলে এরকম ছবি হবে না? হুম এটা যেন দেখ পিছনের এই কার্বন হাইড্রোজেন বন্ড এটাকে যেন অ্যাজ ইফ বাইসেক্ট করছে, তাই না? আর এই যে অ্যাঙ্গেলটা, এই যে অ্যাঙ্গেলটা এটা 60 ডিগ্রি হবে, কারণ আমি 60 ডিগ্রি ঘুরিয়েছি। তো এই অ্যাঙ্গেলটাকে বলা হয়, এই অ্যাঙ্গেলটাকে বলা হয় ডাইহেড্রাল অ্যাঙ্গেল। ডাইহেড্রাল অ্যাঙ্গেল, এই ডাইহেড্রাল অ্যাঙ্গেল এই স্ট্রাকচারে থিটা সমান 60 ডিগ্রি, প্লাস 60 ডিগ্রি ক্লকওয়াইজ, তাই প্লাস দিলাম। এবার এটাকে আমি আরো 60 ডিগ্রি ঘোরাতে পারি, আরো 60 ডিগ্রি ঘোরালে এই হাইড্রোজেনটা ঠিক এর উপরে এসে পড়বে। দেখ কেমন হয়, পিছনের ওই তিনটে সেমই রাখলাম। হাইড্রোজেন, এই হাইড্রোজেনটাকে সবসময় চোখে চোখে রাখ, এই হাইড্রোজেনটা কোথায় কোথায় যাচ্ছে, এই হাইড্রোজেনটা এখানে চলে এসছে, পিছনের কার্বনের তিনটে হাইড্রোজেন হলো। এবার এই মাঝে 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 ছিল, এবার এই হাইড্রোজেনটা ঠিক এর উপরে চলে আসবে, তার মানে ওই হাইড্রোজেনটা আসবে এরকম জায়গায়, এই হাইড্রোজেনটা এরকম জায়গায়, এই হাইড্রোজেনটা এরকম জায়গায়, এই সেই হাইড্রোজেন। বোঝা গেছে? হুম পরে আবার আমি 60 ডিগ্রি ঘোরাবো, এখানে চলে আসবে সেটা। তার মানে পিছনের এই তিনটে হাইড্রোজেন, আমি আর হাইড্রোজেন লিখছি না, এই তিনটে এরকম, আর সামনে তখন ওই হাইড্রোজেনটাই নিচে, বাকি দুটো হাইড্রোজেন এখানে, তাই তো? হ্যাঁ আবার 60 ডিগ্রি ঘোরাবো এই হাইড্রোজেনটাকে এইদিকে, কি হবে, পেছনের ওই তিনটে সেম রাখি, সামনেরটা তখন ঠিক এই এর উপরে চলে আসবে না একদম, বাকিটা হুম এর উপরে, এটা এর উপরে, এরকম ছবি হবে। আবার 60 ডিগ্রি ঘোরাবো, পিছনেরটা যেমন ছিল তেমন রাখলাম, এবার ওই হাইড্রোজেনটা এখানে চলে আসবে, তাই তো? হুম তারপরে ছবিটা আবার যদি 60 ডিগ্রি ঘোরাই পুরো এটাই চলে যাব, তাই না? হ্যাঁ এটাই না, সরি ভুল বলছি, এটাই কেন যাব, এইটাই যাবো, হাইড্রোজেন তো উপরে ছিল, তাই না? হাইড্রোজেন একদম সোজাসুজি ছিল, এই হাইড্রোজেনটা উপরে ছিল, তো এখান থেকে যদি আমি আবার 60 ডিগ্রি ঘোরাই তাহলে ঠিক এর উপরে চলে আসবে।
এই দাগগুলো সব জায়গায় হাইড্রোজেন আছে, কিন্তু এখানে প্রথম ছবিটা ইক্লিপস ছবি, পরের ছবিটা স্ট্যাগার্ড না, হ্যাঁ তারপরটা আবার ইক্লিপসড, এটা আবার স্ট্যাগার্ড, এটা আবার ইক্লিপসড, এটা আবার স্ট্যাগার্ড, রাইট? এবার এই যে ইক্লিপসড ফর্মে সামনের কার্বন, পেছনের কার্বন, পিছনের কার্বনের বন্ড যদি এরকম হয়, সামনের কার্বনের বন্ড ঠিক এর উপরে একদম গায়ে গায়ে, তাহলে এই বন্ডের যে ইলেকট্রন আছে, এই বন্ডের যে ইলেকট্রন আছে, এদের মধ্যে রিপালশন হবে না, খুব কাছাকাছি চলে আসছে। কিন্তু এই রিপালশনটা হবে না যদি সে স্ট্যাগার্ডে থাকে। স্ট্যাগার্ডে কি, পেছনের কার্বনে হাইড্রোজেন এখানে, তো সামনেরটাই হাইড্রোজেন এরকম জায়গায়, রাইট? যেমন এখানে দেখ, পিছনের কার্বনের হাইড্রোজেন এখানে, সামনে এখানে, তার মানে এখানে এই ইলেকট্রন আর ইলেকট্রনের মধ্যে তত রিপালশন হবে না, কারণ এরা 60 ডিগ্রি ডিস্টেন্সে আছে। তাহলে স্ট্যাগার্ড এবং ইক্লিপসড ফর্মের মধ্যে কে বেশি স্টেবল? ইক্লিপসডে তো স্টেরিক হিন্ড্রেন্স রয়েছে, স্টেরিক হিন্ড্রেন্স বা ইলেকট্রনিক রিপালশন রয়েছে, তাই স্ট্যাগার্ড বেশি স্টেবল ইক্লিপস থেকে, তাই তো? হ্যাঁ এবার আমি একটা এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম আঁকবো। এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম বা ভুল বলছি, এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম বলা হয় না, এটাকে বলা হয় কনফরমেশনাল এনার্জি ডায়াগ্রাম। কনফরমেশনাল এনার্জি ডায়াগ্রাম। এইগুলো কিন্তু হয়ে গেল এই সিঙ্গেল বন্ডের রেসপেক্টে রোটেশন করিয়ে করিয়ে আমি পেলাম, এগুলো হয়ে গেল এক একটা কনফার্মার, এটা একটা কনফার্মার, এটা একটা কনফার্মার, এটা একটা কনফার্মার, এগুলো একটা করে কনফার্মার হয়ে গেল। এবার সবার প্রথমে আমি আমি এই অ্যাক্সিসে পুট করছি হচ্ছে থিটার ভ্যালু, মানে ওই ডাইহেড্রাল অ্যাঙ্গেল। থিটা এখানে 0 ডিগ্রি, তারপরে কি করেছি 60 ডিগ্রি করেছি, 120 করেছি, 180 করেছি, 240 করেছি, 300 করেছি, আবার 360 করলে ঠিক আগেরটায় চলে গেছে এই অবধি, তাই তো? প্রথম যে 0 ডিগ্রিতে, এখানে তো 0 ডিগ্রি, এখানে এটা ইক্লিপস ফর্ম, তার মানে 0 ডিগ্রিতে, আর এই অ্যাক্সিসে পুট করবো আমি এনার্জি। 0 ডিগ্রিতে ও আনস্টেবল, তার মানে ওর এনার্জি অনেকটা বেশি এখানে। যখন 60 ডিগ্রিতে যাবে তখন ও স্টেবল, মোর স্টেবল, তাই এনার্জি কম। 120তে যখন যাবে আবার আনস্টেবল, 180তে আবার স্টেবল, 240তে আবার আনস্টেবল, 300-এ আবার স্টেবল, 360তে সেই প্রথমটাই আবার। তাহলে এবার এই লাইনগুলো আমি জুড়ে দেবো এইভাবে, এই এই এই, বেশ। তো এটাকে বলা হচ্ছে যে কনফরমেশনাল এনার্জি ডায়াগ্রাম, ঠিক আছে? তাহলে এই কনফরমেশনাল এনার্জি ডায়াগ্রামে যেগুলো 60 ডিগ্রি, যেগুলো 0 ডিগ্রিতে আছে, মানে উপরে এনার্জি, সেগুলো সব ইক্লিপসড, এটা ইক্লিপসড, এটা ইক্লিপসড, এটা ইক্লিপসড, এটাও ইক্লিপসড, তাই তো? তাই তো, তার এনার্জি বেশি। আর নিচের গুলো সব স্ট্যাগার্ড, এনার্জি কম। বেশ, এই মোটামুটি ছিল। আর আর একটা করিয়ে দিই, এই হলো, এটুকু বোঝা গেছে তো? হ্যাঁ এবার এটাকে একটু ভিজুয়ালাইজ করা যাক, চলো। তো এইখানে আমার আঁকা রয়েছে একটা বিউটেন, বোঝা যাচ্ছে? এন বিউটেন, CH3 কিরে, হুম, এই যে বিউটেন, এই কার্বন 3টে হাইড্রোজেন, এই হ্যাঁ কার্বন 3টে হাইড্রোজেন, হুম, বিউটেন। এই বিউটেনকে যদি আমি এইভাবে দেখি, এইভাবে দেখি, তাহলে সেটা হবে সহর্স প্রজেকশন, তাই না? হ্যাঁ আর যদি এমন ভাবে দেখি যে একটা কার্বন আমার ঠিক সামনে আর একটা ঠিক পেছনে, এইভাবে, সেটা হয়ে গেল আমার নিউম্যান প্রজেকশন, তাই তো? হ্যাঁ এবার কি করব, এবার দাঁড়া, এখানে আমি জাস্ট ড্র করেছি, এতেই দেখ ওরা স্ট্যাগার্ডে দিয়েছে, এটা স্ট্যাগার্ড না? একটা বন্ড অন্য দুটোর মাঝখানে আছে, ওই দেখ, স্ট্যাগার্ড না? হ্যাঁ stagger, স্ট্যাগার্ড, স্ট্যাগার্ডটা বেশি স্টেবল হয় বলে ওরা একবারে আমাকে স্ট্যাগার্ডের ছবি দিয়েছে সফটওয়্যারটা।
এবার আমি যদি এটাকে টেনে ইক্লিপস করতে যাই, তাহলে কি এই হাইড্রোজেনটাকে আমি টেনে এর উপরে রাখবো, এই হাইড্রোজেনটাকে টেনে এর উপর রাখবো, এই হাইড্রোজেনটাকে টেনে এর উপর রাখবো। তাহলে এই যে ছবিটা হলো, এটা এখন কি হলো, ইক্লিপস হলো, তাই তো? হুম, একটার উপর ঠিক অন্যটা পড়েছে তো এসে, এই যে একদম হ্যাঁ এটা পুরো ইক্লিপস হয়ে গেছে। এবার আমি যে ছবি তোকে এঁকে দেখালাম, তাতে আমি কি করেছি যে এটাকে প্রথমে টোটাল তিনটে বন্ডকে আমি মানে 180 বলছিস 60 ডিগ্রি রোটেশন করিয়েছি, তাহলে এরকম হয়ে গেছে প্রথম ছবিটা এরকম। সেকেন্ড বার কি করেছি, আহ, হ্যাঁ প্রথমবার রোটেশন করিয়ে এরকম হয়েছে, সেকেন্ড বার রোটেশন করিয়েছি কি এইটাকে এখানে চলে গেছে, এটা এটা এখানে রয়েছে, আর এটা এখানে চলে এসেছে। সেকেন্ড বার আবার সেই ও স্ট্যাগার্ড হয়ে গেছে। বোঝা যাচ্ছে তো কিভাবে এসছে? হ্যাঁ হ্যাঁ এই হচ্ছে ব্যাপার। বেশ, আরো একটা স্ট্রাকচার আমরা দেখব, অর্থাৎ এটা হচ্ছে আমরা ইথেনের কনফার্মেশন আমরা দেখলাম, ঠিক আছে? এবার আরেকটা ছবির আমরা দেখব, বিউটেন, এন বিউটেনের দেখব। সেটা দেখলেই আমাদের আন্ডারস্ট্যান্ডিং অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। এন বিউটেন, CH3 CH2 CH2 CH3, এর এই যে 1 2 3 4, এই C2 C3 বন্ডের রেসপেক্টে আমি নিউম্যান প্রজেকশন আঁকবো। তাহলে এই C2 কার্বন আঁকলাম, এই 2 নম্বর কার্বন, আর C3 3 নম্বর কার্বন, C2 C3। এবার C2 তে কি কি আছে, তিনটে গ্রুপ আছে, এখানেও তিনটে গ্রুপ আছে, মিথাইল আছে, হাইড্রোজেন আছে, হাইড্রোজেন আছে। এই C2 তে তাই তো মিথাইল আছে, দুটো হাইড্রোজেন আছে, C3 তো মিথাইল হ্যাঁ আছে, দুটো হাইড্রোজেন আছে। তাহলে এর আমি প্রথমে সহর্স আঁকি। সহর্স আমি এইভাবে আঁকতে পারি যে আমি মিথাইলটা উপরে দিলাম, এই মিথাইলটা উপরে, আর দুটো হাইড্রোজেন এরকম, এটা একটা সহর্স হলো। হলো তো, বল রে, হুম, সহর্স হলো তো? হ্যাঁ মানে এই যে দুটো কার্বন, এটা হচ্ছে C2, এটা হচ্ছে C3, আর এটা হচ্ছে C1, 1 2 3 4, এই তো এন বিউটেন। এবার এটা নিউম্যান যখন আঁকবো, আমি সামনে থেকে তাকাবো, তাহলে সামনের কার্বনটা এই, পেছনের কার্বনটা এই, সামনের কার্বনে মিথাইল উপরে আছে তো, তাই সামনের কার্বনে মিথাইল উপরে দিলাম। এই হ্যাঁ এইচ দুটো এবার এইভাবে আছে, পেছনের কার্বনে ঠিক মিথাইলের পিছনে আবার মিথাইল রয়েছে, এভাবে দিলাম। হাইড্রোজেন এখানে, হাইড্রোজেন এখানে, হলো। এবার আস্তে আস্তে হ্যাঁ আমি বন্ডটাকে ঘোরাবো, সামনের বন্ডটাকে আমি 60 ডিগ্রি ঘোরাচ্ছি, CH3 H H। সামনের বন্ডটাকে যদি ক্লকওয়াইজ 60 ডিগ্রি ঘোরাই, তাহলে মিথাইলটা চলে যাবে এখানে, হবে তো এরকম। হ্যাঁ তারপর আবার 60 ডিগ্রি ঘোরাবো, তাহলে ছবি হবে পেছনের মিথাইল এই, হাইড্রোজেন এই, হাইড্রোজেন এই, সামনের কার্বন মিথাইলটা তখন এখানে চলে আসবে, মিথাইল হাইড্রোজেন হাইড্রোজেন, তাই তো? হ্যাঁ আবার 60 ডিগ্রি ঘোরাই পিছনে, আগে আমি এগুলো এঁকে নিই, 6টা। এই পিছনের কার্বনটাকে সবগুলো রেখে নিই, পিছনের কার্বনটা তো আমি আর ঘোরাচ্ছি না। এই পেছনের কার্বনটা ছিল, উপরে মিথাইল ছিল, আর এ পাশে দুটো হাইড্রোজেন ছিল, হ্যাঁ উপরে মিথাইল ছিল, হাইড্রোজেন হাইড্রোজেন ছিল, মিথাইল ছিল, হাইড্রোজেন হাইড্রোজেন ছিল। হ্যাঁ, এবার এবার এই মিথাইলটা, সামনের মিথাইলটা আবার এখানে 60 ডিগ্রি ঘুরবে, তার মানে মিথাইলটা নিচে চলে আসবে এখানে, আর বাকি দুটো হাইড্রোজেন তো এরকম থাকবে। আবার 60 ডিগ্রি ঘোরালে হ্যাঁ আবার মিথাইলটা এই সোজাসুজি চলে আসবে, তখন এই হাইড্রোজেনটা ঠিক এর উপরে, এই হাইড্রোজেনটা ঠিক এর উপরে। আবার ঘোরালে মিথাইলটা এখানে চলে আসবে, হাইড্রোজেন এখানে, হাইড্রোজেন এখানে। আবার 60 ডিগ্রি যদি ঘোরাই, তাহলে ঠিক এই ছবিতে চলে যাবো। বোঝা গেল?
হ্যাঁ তাহলে এই প্রথম ছবিটা মিথাইলের ঠিক পেছনে মিথাইল, সবগুলোর ঠিক পেছনে অন্য গ্রুপটা, তাই এটা ইক্লিপসড ফর্ম, এটা স্ট্যাগার্ড ফর্ম, এটা ইক্লিপসড ফর্ম, এটা স্ট্যাগার্ড ফর্ম, এটা ইক্লিপসড ফর্ম, এটা স্ট্যাগার্ড ফর্ম, তাই তো? হ্যাঁ হ্যাঁ বেশ, এবার কিছু বিশেষ নাম আছে এই স্ট্রাকচারগুলোর ক্ষেত্রে। যেমন এই ছবিটা, এখানে দুটো মিথাইল পুরো অপোজিটে আছে, তাই না? একটা পিছনের কার্বনের উপরে, একটা সামনের কার্বনের নিচে, তাই এটাকে বলবো আমি হ্যাঁ অ্যান্টি কনফার্মার, অপোজিটে আছে তাই। আর যখন এই দুটো মিথাইল 60 ডিগ্রিতে থাকবে, যেমন এই ছবিটা 60 ডিগ্রিতে আছে, আর এই ছবিটা এখানেও 60 ডিগ্রিতে আছে, এদেরকে বলা হবে গজ কনফার্মেশন, GAUCHE, গজ কনফার্মেশন, গজ কনফার্মেশন। বেশ, এইখানে মিথাইল মিথাইল একদম সামনাসামনি আছে, কিন্তু এইখানে এই ইক্লিপসটায় মিথাইল মিথাইল কিন্তু সামনাসামনি নেই, মিথাইল হাইড্রোজেন সামনাসামনি আছে। তাহলে এই দুটো ইক্লিপস তো নিশ্চয়ই সেম না, তাই না? হ্যাঁ এইটাকে বলা হবে, প্রথমটাকে বলবো ফুললি ইক্লিপসড, এটাকে বলবো তাহলে পার্শিয়ালি ইক্লিপসড, আচ্ছা পার্শিয়ালি ইক্লিপসড হলো। তাহলে ওই আহ, এটা যদি পার্শিয়ালি ইক্লিপসড হয়, মিথাইলটা এখানে আসে, তাহলে মিথাইল এখানে আসে, সেটাও তো একই ব্যাপার, এটাও তাহলে সেই পার্শিয়ালি ইক্লিপসড। দুটো মিথাইল তো আর একটা অন্যটার উপরে নেই, পার্শিয়ালি ইক্লিপসড। তাহলে সবার এক একটা নাম হয়ে গেল, ফুললি ইক্লিপস থেকে গস, তার থেকে পার্শিয়ালি ইক্লিপস, তার থেকে অ্যান্টি, তারপরে পার্শিয়ালি ইক্লিপস, তারপরে গস, আবার ফুললি ইক্লিপস, এরকম। এবার এদের মধ্যে স্টেবিলিটি দেখবো। আমি এই প্রথম যে ইক্লিপসটা, তার আমি ইক্লিপসড 1 নাম দিলাম, E1। হ্যাঁ পরের ইক্লিপসটা E2 নাম দিলাম, যে ছবিটা কোনটা কি বোঝার জন্য, এটা E3 নাম দিলাম। প্রথম স্ট্যাগারটাকে S1 নাম দিলাম, এটা স্ট্যাগার 2, এটা স্ট্যাগার 3। আমরা জানি যে স্ট্যাগার সবসময় বেশি স্টেবল হয় ইক্লিপস থেকে, তার মানে কিছু না হোক S1, S2, S3 এরা মোর স্টেবল হবে E1, E2, E3 থেকে, রাইট? স্ট্যাগার তো বেশি স্টেবল হয়। এবার হুম এদের মধ্যে স্টেবিলিটির কম্পারিজন করতে হবে, এবার আবার এদের মধ্যে করতে হবে। এই S1, S2, S3 এর মধ্যে দেখ, S1 এ দুটো মিথাইল পাশাপাশি আছে, তাহলে এদের মধ্যে স্টেরিক রিপালশন হবে। কিন্তু দেখ E2, E3 তে কোথাও মিথাইল মিথাইল সামনাসামনি নেই, হয় মিথাইল হাইড্রোজেন মিথাইল হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, মিথাইল হাইড্রোজেন 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 মিথাইল হাইড্রোজেন। তাহলে E2 আর E3 তে একই টাইপের ইন্টারাকশন দেখ, এইখানে মিথাইল মিথাইল রিপালশন আছে, এখানে মিথাইল হাইড্রোজেন মিথাইল হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন। এই E3 তেও মিথাইল হাইড্রোজেন মিথাইল হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন। তার মানে E2 আর E3 এর মধ্যে ইন্টারাকশন একই। এবং এই E1, এখানে রিপালশন অনেক বেশি, যেহেতু দুটো মিথাইল রয়েছে সামনাসামনি, তাই E1টা সব থেকে আনস্টেবল হয়ে যাবে। তার মানে এদের মধ্যে E1টা সব থেকে আনস্টেবল, স্টেবিলিটি E1 এর সব থেকে কম। আর তার থেকে E2, E3 এর বেশি, আর E2, E3 সমান, আমরা দেখলাম যে সব ইন্টারাকশন সমান, মিথাইল হাইড্রোজেন মিথাইল হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন। তাহলে এই পার্টটা হলো। এবার এই পার্টটা S1, S2, S3 এর মধ্যে দেখ, S1 এবং S3 তে দুটো মিথাইল 60 ডিগ্রিতে আছে, তাহলে এদের মধ্যে অল্প কিছু রিপালশন থাকবে, এখানেও যেটুকু থাকবে এখানেও সেটুকু থাকবে। কিন্তু অ্যান্টিটায় যেটা S2, সেখানে দুটো মিথাইল পুরো অপোজিটে, এখানে কোনো রকম রিপালশন নেই। তার মানে এই S2টা মোর স্টেবল, অর্থাৎ অ্যান্টিটা সব থেকে বেশি স্টেবল হবে। তাই S1, S2, S3 এর মধ্যে S2 যেটা, সেটা সব থেকে বেশি স্টেবল, আর S1, S3 ইকুয়ালি স্টেবল। আর এই মাঝখানে এই সাইনটা তো ছিলই। তার মানে এই যে 6টা কনফার্মার হলো, তাদের স্টেবিলিটি অর্ডার হচ্ছে S2, S1 সমান S3, গ্রেটার দেন E2 সমান E3, তার থেকে E1। এটুকু কি ক্লিয়ার হলো? বল। হ্যাঁ স্যার বেশ, তাহলে এবার আমি সেই এনার্জি প্রোফাইল ডায়াগ্রামটা, এই ছবিটা মুছে দিলাম, এটা তুই নিজেও আঁকতে পারবি, আবার মুছে দিলাম। এনার্জি প্রোফাইল ডায়াগ্রামটা আঁকবো, এটাই আমাদের কমপ্লিট। প্রথমে ছিল এখানে 0 ডিগ্রি ছিল, এটা 60 ডিগ্রি ছিল,
120 ছিল, 6 3 18 180 ছিল, 6 4 24 240, 6 5 30 300, তারপরে এখানে আবার 360 বা এটাই আবার 0। এবার দেখ, যখন আচ্ছা সব থেকে বেশি স্টেবল কোনটা? সব থেকে বেশি স্টেবল হচ্ছে S2। S2 মানে সেটা হচ্ছে এই অ্যান্টি, এইটা। এটা এসছে কত ডিগ্রি ঘুরিয়ে দেখ। প্রথমে এটাই আমি থিটার ভ্যালু এখানে বসিয়ে দিই, এখানে থিটা সমান 0 ডিগ্রি, কোনো ঘোরাইনি কিছু। এখানে 60 ডিগ্রি, 60 ডিগ্রি ঘুরিয়েছি। এখানে টোটাল 120 ঘুরিয়েছি। এখানে টোটাল 180 ঘুরিয়েছি। এখানে টোটাল 240 ঘুরিয়েছি। আর এখানে যেটা ছিল সেখানে 300 ঘুরিয়েছি। তাহলে অ্যান্টিটা আমি পেয়েছি 180 তে। তার মানে এই 180 তে এনার্জি সব থেকে কম হবে। এবার S2 তো হয়ে গেল। এবার S1 S3 এনার্জি সমান। S1 S3 কোথায় কোথায় ছিল? এই একটা 60 ছিল, একটা 300 ছিল। তাই এদের এনার্জি এর থেকে একটু বেশি, 60 তে আর 300 এ একটু বেশি। তার থেকে স্টেবিলিটি কম, তার মানে এনার্জি বেশি E2 E3 এর। E2 E3 কোথায় ছিল? E2 E3 ছিল একটা 120 তে, একটা 240 তে। 120 তে তাহলে তার থেকে একটু এনার্জি বেশি, 240 তে তাহলে তার থেকে একটু এনার্জি বেশি। আর সব থেকে এনার্জি বেশি কার? যে সব থেকে আনস্টেবল E1। E1 মানে ছিল সে 0 ডিগ্রিতে E1 ছিল, আর এই 360 তে সেই 1 ছিল। তাহলে এনার্জি ভ্যালু গুলো আমি বসিয়ে নিলাম। এবার কিছুই না, এবার আমি প্লট টেনে দেবো। প্লটটা এরকম হবে, এই যে এই যে এই যে এটাই হবে এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম। তার মধ্যে উপরের গুলো এটা ইক্লিপসড, এটা ইক্লিপসড, এটা ইক্লিপসড, এটা ইক্লিপসড, এটা এটা হচ্ছে স্ট্যাগার্ড, এটাও স্ট্যাগার্ড, এটাও স্ট্যাগার্ড। তার মধ্যে এবার ভাগ আছে কোনটা কেমন ইক্লিপসড। প্রথম একদম প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে ফুললি ইক্লিপসড। তাহলে 360 বা 0 তে যেটা থাকবে সেটা ফুললি ইক্লিপসড। ঘুরে ঘুরে তো একটাই আসছে। আর এই ইটা হচ্ছে পার্শিয়াল ইক্লিপসড, এইটা পার্শিয়াল ইক্লিপসড। যেটা 60 ডিগ্রিতে ছিল, এই যে 60 ডিগ্রি সোজাসুজি যেটা ছিল 60 ডিগ্রিতে, সেটাকে আমি কি বলছিলাম? সেটাকে গজ ফর্ম বলছিলাম। তাহলে এটা হচ্ছে গজ, এটা হচ্ছে গজ। আর এই মাঝখানে একদম সব থেকে বেশি স্টেবল যেটা, সেটা হচ্ছে এন্ড। বল, বোঝা গেল? হুম, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বেশ। তো এটাই কনফার্মেশন, মোটামুটি এটুকু করলেই হয়ে যাবে। বই থেকে এবার পড়বি। হ্যাঁ, হ্যাঁ স্যার। বেশ। আর কোনো কনফিউশন এই কনফার্মেশনে? না। বেশ, এটা সেভ করলাম। এখন না।